12 বছর পর বিসিবি সভাপতির পদে পরিবর্তন। জাতীয় যুব ক্রীড়া পরিষদে আজ বিসিবির জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন সভাপতি। 12টি বছর নানা কারণে আলোচনায় ছিলেন নাজমুল হাসান পাপন। সংবাদ মাধ্যমে তার নিয়মিত উপস্থিতি ছিল। তার বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময়ে আলোচনা তৈরি করেছে। এমনকি এই আলোচনাটা অনেকবার ঘুরে ফিরে এসেছে যে বিশ্বের বিভিন্ন বোর্ডে সভাপতির নাম যদি জিজ্ঞেস করা হয়, বেশিরভাগ মানুষ হয়তো বলতেই পারবেন না যে তার বিভিন্ন দেশের সভাপতির নাম কি। অস্ট্রেলিয়ার নাম যদি বলি আমরা, বা ইংল্যান্ড, এইসব ক্রিকেট বোর্ডের সভাপতিকে বেশিরভাগ মানুষই জানে না। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে বোর্ডের সচিব জয় শাহর নাম অনেক আলোচনায় আসে, তার অন্য পরিচয় আছে, রাজনৈতিক পরিচয়। কিন্তু সভাপতির নাম যদি জিজ্ঞেস করা হয়, হয়তো রজার বিনির নাম অনেকেই বলতে পারবেন না। কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সবসময় আলোচনায় ছিলেন, সবসময় সংবাদ মাধ্যমে ছিলেন। কিন্তু সেটা তো পর্দার সামনে উপস্থিত, তার কাজটা মূলত পর্দার আড়ালে। তো 12 বছর পর আজ যখন তিনি পদত্যাগ করছেন, তখন এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক যে তার 12 বছরের পর্দার আড়ালে যে কাজ, সাংগঠনিক যে কাজ, সেখানে তিনি কতটা সফল একেবারে নন সেটা বলা যাবে না। অনেক সাফল্যই আছে, সাংগঠনিক সাফল্য অনেকগুলোই আছে। যদি সাংগঠনিক সাফল্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আসে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা যে সাফল্য। 2014 ছেলেদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ আয়োজন করেছে বেশ সফলভাবে। 2022 মেয়েদের এশিয়া কাপ বাংলাদেশ আয়োজন করেছে বেশ সফলভাবে। কিন্তু এটা তো সাংগঠনিক সাফল্য। এর বাইরে একটা বোর্ডের সাফল্য বা ব্যর্থতার একটা বড় নিক্তি হচ্ছে তার অধীন যে দলগুলো, ছেলেদের বা মেয়েদের, সেই দলগুলোর সাফল্য বা ব্যর্থতা। বাংলাদেশের ছেলেদের দল 2015 টি-20 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে, 2018 এশিয়া কাপে ফাইনালে উঠেছে, আন্ডার-19 টিম 2020 সালে বিশ্বকাপ জিতেছে। এগুলো বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সাফল্য, এবং এই সাফল্যগুলোর ভাগিদার অবশ্যই বোর্ড কিছু না কিছু, কোনো না কোনোভাবে হবে, কিছু না কিছু ভাগ বোর্ড পাবে। কিন্তু সাফল্যের ভাগিদার যদি বোর্ড হয়, সেক্ষেত্রে ব্যর্থতার ভাগিদার হতে হয়। এবং গত 12 বছরে আমরা যদি পেছন ফিরে তাকাই, সাফল্যের চেয়ে হয়তো ব্যর্থতার পাল্লাটাই ভারী। বাংলাদেশ ক্রিকেট দল, ছেলেদের দলের কথা যদি আমরা বলি, যতটা সাফল্য পাওয়া উচিত ছিল সেই অনুসারে সাফল্য বাংলাদেশ দল পায়নি। যেই সময়টাতে আমরা বলেছিলাম যে 2015 ওয়ার্ল্ড কাপ, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2018 এশিয়া কাপ, ওই সময়টাতে বাংলাদেশ দলটা মূলত কয়েকজন ব্যক্তির সাফল্যের জন্য কিন্তু বাংলাদেশ দলটা সাফল্য পেয়েছে। হ্যাঁ, ব্যক্তি নিয়েই দল হয়, সো ব্যক্তি সাফল্যই দল সাফল্য পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকজন ব্যক্তির সাফল্য ঘুরে ফিরে, যে পঞ্চপাণ্ডব আমরা যেটাকে বলতাম সবসময়, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, এদের কারণেই বাংলাদেশ দল সফল হয়। যে সমস্যাটা হয়েছে, এদের সরে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এখানেই বোর্ডের ব্যর্থতা। আমরা যদি বলি যে এই প্লেয়ারগুলো তো একটা সময় সরে যাওয়ার কথাই ছিল, বয়সের কারণে, ফর্মের কারণে তাদের সরে যাওয়ার কথাই ছিল, কিন্তু তাদের বিকল্প কোথায়? বিকল্প আসে পাইপলাইন থেকে। সেই পাইপলাইন তৈরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা অনেক দিন ধরেই চলছে, এবং পাইপলাইন তৈরি হয়নি। এখন যে কারণে আমরা বাংলাদেশ দল যে পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে যে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ ব্যর্থ। দ্বিপাক্ষিক কিছু সিরিজে বাংলাদেশ সাফল্য মাঝে মাঝে পাচ্ছে, কিন্তু সেটার একটা বড় অংশই বাংলাদেশে মিরপুর কেন্দ্রিক, মিরপুরের মাঠ নিয়ে সমালোচনা তো সবসময় ছিল যে স্পিন সহায়ক, কালো পিচ, ব্যাটিংয়ের জন্য বধ্যভূমি। তো এই সমালোচনা তো সবসময় ছিল। তো সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট যদি আমরা বলি, বা পাইপলাইন তৈরি করার কথা যেটা বলা হচ্ছে, সেই দিক থেকে বোর্ডের ব্যর্থতার প্রশ্ন আসবেই, এবং সেটা যৌক্তিক। আরেকটা ব্যর্থতা যদি আমরা বলি, সেক্ষেত্রে খেলাটা মিরপুর কেন্দ্রিকই থেকে গেছে। এটা বাংলাদেশ নাজমুল হাসান পাপনের যে বোর্ড, সেটার একটা বড় ব্যর্থতা যে বাংলাদেশ মিরপুর হোম অফ ক্রিকেট, সেটাই খেলাটাকে ছড়িয়ে দেওয়া, যে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া, সেই সাফল্য দেখাতে পারেনি এই বোর্ড। জেলায় জেলায় লিগ বা বয়সভিত্তিক লিগ, এই জিনিসগুলো খুব কমই দেখা গেছে।
ইভেন বাংলাদেশের ঘরোয়া যে লিগ সেটার মান নিয়ে প্রশ্ন আছে, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন আছে, কোনো দলকে স্পেশাল কিছু সুবিধা দেওয়া নিয়ে অনেক বিতর্ক আছে, যেগুলো সংবাদ মাধ্যমে বারবার এসেছে। এবং এইটা আলটিমেটলি যেটা করেছে যে পাইপলাইনটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এইচপি যে কার্যক্রম বা এই টিমের যে কার্যক্রম সেগুলো চলছে, কিন্তু সেখান থেকে সেখানে সাফল্য তো আমরা বলতে পারতাম তখনই যদি মাশরাফি বা তামিম বা সাকিবরা আস্তে আস্তে যখন সরে যাচ্ছেন তাদের বিকল্প অলরেডি তৈরি হয়ে যেত। বিপিএলের কথা বলা যায়, ভারতে আইপিএলে দেখা দেখি তো বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ তৈরি হচ্ছে। বাংলাদেশে 2012 সালে বিপিএল তৈরি হয়েছে, এরপর থেকে এবার সেটা 10ম আসর গেল। কিন্তু বিপিএলের মান নিয়ে প্রশ্ন আছে, বিপিএল যেভাবে আয়োজন হচ্ছে কোনো রকমে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবং বিপিএলের সাফল্য, যে আইপিএলের সাফল্যের কথা যদি আমরা বলি, আইপিএল থেকে এখন ভারত দাবি করতে পারে যে তাদের 3-4টা টিমও কিন্তু তারা চাইলে তৈরি করতে পারে, যেটা এবং ভারত যেটা করছে যে হয়তো একটা টিম ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে, আরেকটা টিমকে তারা পাঠিয়ে দিচ্ছে শ্রীলঙ্কায় হয়তো কাছাকাছি টাইমে আরেকটা সিরিজ খেলতে। এই বিশ্বকাপের পরই তারা শ্রীলঙ্কায় গেল, টোটালি যেটাকে আমরা বলতাম যে বি টিম পাঠানো। এবং বীরেন্দ্র সেহবাগ কয়েক বছর দুয়েক আগে একবার মন্তব্য করেছিলেন যে ভারতের যদি 4টা দল করা হয়, সেই 4টা দলই বিশ্বকাপে তো সেমিফাইনালে উঠবে বা সেমিফাইনালে দৌড়ে থাকবে। তো বাংলাদেশে এবং এমনই অবস্থা যে সেখানে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো ক্রিকেটারেরও প্রয়োজনীয়তা নিয়ে কোশ্চেন ওঠে যে এই টি20 ওয়ার্ল্ড কাপের আগে রোহিত শর্মা বা বিরাট কোহলি তারা দলে জায়গা পাবেন কিনা, তারা দলে জায়গা পাওয়ার যোগ্য কিনা, দলের জন্য তারা বোঝা কিনা, তাদের বিকল্প কী হতে পারেন, সেগুলো নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যখন সিনিয়র ক্রিকেটারদের দেখি তাদের ক্ষেত্রে আমরা বারবারই বলতে বাধ্য হই যে আমাদের বিকল্প নেই। তো এটা একটা বড় ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত কয়েক বছরে। একটা বড় সাফল্য দাবি করতেই পারে বোর্ড, যে বোর্ডের ব্যালেন্স শিট অনেক ফুলে ফেঁপে উঠেছে। যেটা আমরা বলি যে বোর্ডের রিজার্ভে 1000 কোটি টাকা, 1200 কোটি টাকার উপরে দাবি করা হয় যে 1200 কোটি টাকার উপরে আছে। কিন্তু এই অর্থ দিয়ে আমরা কি করিব, এই কোয়েশ্চেনটা তোলা যায়। এই অর্থ তখনই প্রাসঙ্গিক যখন এই অর্থটা কাজে লাগানো হচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যদি আমরা সামগ্রিক অবস্থাটা দেখি, এই অর্থ কতটা কাজে লেগেছে? জেলার ক্রিকেট উন্নতি খুব একটা হয়নি, বয়সভিত্তিক ক্রিকেটের উন্নতি খুব একটা নেই, বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নতি বা জাতীয় দলের সাফল্য খুব একটা নেই। মেয়েদের দলের সাফল্য যদি আমরা বলি, মেয়েরা এশিয়া কাপ জিতেছে 2018 সালে, কিন্তু এর বাইরে মেয়েদের দল বড় দলের বিপক্ষে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাই করার মতো দল এখনও হয়ে উঠতে পারেনি এত বছরে। সেই ব্যর্থতা ঘুরে ফিরে আসে। তাহলে যখন আমরা একদিকে দাবি করি যে আমাদের বোর্ডের, বাংলাদেশে তো ডেফিনেটলি সবচেয়ে ধনী বোর্ড, বিশ্বেই ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে 5ম ধনী বোর্ড, এত টাকা আছে রিজার্ভ তহবিলে, কিন্তু সেই টাকার ইউটিলাইজেশন নিয়ে যদি আমরা কোশ্চেন তুলি, সেই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং সেই প্রশ্নটা অনেকদিন ধরেই উঠছে। খেলাটা মিরপুর কেন্দ্রিক তোলার ব্যাপারে হ্যাঁ, এখন কিছু ম্যাচ সিলেটে হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের স্টেডিয়াম নিয়ে একটা কোশ্চেন ওঠে যে বাংলাদেশের স্টেডিয়াম নেই আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন, সেই কারণে বাংলাদেশের খেলাটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। কিন্তু সেক্ষেত্রে তো দায়টা বোর্ডেরই আসে যে তাহলে স্টেডিয়াম তৈরি হচ্ছে না কেন? পূর্বাঞ্চলে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে যেটাকে বাংলাদেশের ফিউচার হোম অফ ক্রিকেট বলা হচ্ছে, কিন্তু সেটার জন্য কনসালটেশন ফি দেওয়া হয়েছে 76 কোটি টাকা। এবারের অর্থ বছরে 250 কোটি টাকার বাজেট রাখা হয়েছে বলে জানা যায়। কিন্তু সেটার পিঠে উল্টো প্রশ্ন আসে, তাহলে ঢাকার পাশেই যে ফতুল্লা স্টেডিয়াম, সেটা তো ঢাকার সুযোগ সুবিধা, হোটেল বা অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহার করেই কাজে লাগানো যায়। সেই স্টেডিয়ামটা সংস্কার কাজ অনেকদিন ধরেই বন্ধ, জলাবদ্ধ থাকে স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামটা সংস্কার কাজ হয়নি। তাহলে এত টাকা দিয়ে আমরা কী করিলাম? বগুড়া স্টেডিয়াম, যেটা অনেক করে বানানো হয়েছিল, বগুড়া স্টেডিয়ামের পিচ নিয়ে অনেক প্রশংসা হয় যে এই পিচটা বাংলাদেশের সবচেয়ে ভালো পিচগুলোর একটি, কিন্তু সেই স্টেডিয়ামটাকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগাতেই পারছি না। সেটার সাংগঠনিক বিভিন্ন জটিলতার কারণে সেই স্টেডিয়ামটাকে কাজে লাগানো যায়নি কখনো। তো এই প্রশ্নগুলো নিয়েই নাজমুল হাসান পাপন, যে 12 বছর দায়িত্বে ছিলেন, সেই 12 বছর কাটিয়ে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমে এসেছেন, সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা বলেছেন। তার পাশাপাশি যারা ছিলেন তার বোর্ডে, ইসমাইল হায়দার মল্লিক বা জালাল ইউনুস, যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন, ওনারাও অনেক সময় আলোচনায় এসেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছেন, কিন্তু তাদের কাজটা মূলত পর্দার পেছনে। সেখানে তারা কতটুকু কাজ করতে পেরেছেন সেটা নিয়ে বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়।
এই প্রশ্নবোধক চিহ্ন নিয়েই আজ নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের দায়িত্ব পাওয়া নিয়ে হয়তো অনেকের প্রসেসটা কী সেটা নিয়ে একটু সংশয় থাকতে পারে। প্রসেসটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণত সভাপতি তিনিই হতে পারেন যিনি বোর্ডের কোনো পরিচালক পদে থাকেন। ফারুক আহমেদ পরিচালক পদে ছিলেন না, বাট বাংলাদেশের বোর্ডের পরিচালক পদে দুজনকে নিয়োগ দিতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ। তো জালাল ইউনুস গত সোমবার পদত্যাগ করার পর, জালাল ইউনুস এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পরিচালক ছিলেন। তো জালাল ইউনুস গত সোমবার পদত্যাগ করার পর সেখানে একটা পদ ফাঁকা হয়েছে, সেখানে আজকে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয় প্রথমে। তারপর বোর্ডের সভায় অন্য পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। তো ফারুক আহমেদ প্রধান নির্বাচক হিসেবে বেশ সাফল্য দেখিয়েছেন, তার সময়টা বেশ প্রশংসিত হয়েছে, কিন্তু সেটা তো প্রধান নির্বাচক হিসেবে সাফল্য। সভাপতি হিসেবে একটা দেশের ক্রিকেটের পুরো দায়িত্ব নিয়ে তিনি কতটা কী করতে পারেন সেটা দেখার বিষয়, ভবিষ্যৎ বলবে। আমরা আপাতত শুধু আশাবাদী হতে পারি, দেখা যাক কী হয়। ধন্যবাদ সবাইকে।